নমস্কার, আমি ঈশিতা। স্টোরি টেলার ঈশিতার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের শোনাবো এমন এক কালো পুতুলের গল্প যার প্রতিটি সেলাই মানুষের শিরা দিয়ে করা, আর যা চোখের মণিগুলো আজও রক্তের তৃষ্ণায় ছটফট করে। কোচবিহারের সে কুয়াশা ঢাকা রাজবাড়ি হোক বা শ্মশানের নির্জন তান্ত্রিকের ডেরা, রহস্য যেখানে গভীর, আমি সেখানে আপনাদের সঙ্গী। অন্ধকার ঘরে একা বসে থাকলে নিজের পেছনে কারো নিঃশ্বাসের শব্দ পেয়েছেন কখনো? হয়তো সেই অভিশপ্ত পুতুলটি আপনার কাঁধের ওপর থেকেই আজকের গল্পটি শুনছে। কানে হেডফোন দিয়ে আলোটা নিভিয়ে দিন, কারণ আজকের এই অধ্যায়টি আপনার রাতের ঘুম কেড়ে নিতে চলেছে। চলুন ডুব দেওয়া যাক আজকের সেই বীভৎস ভুতুড়ে অধ্যায়। কোচবিহারের এই রক্তচোষা কালো পুতুলের ঘটনা কোচবিহারের খাগড়াবাড়ি অঞ্চলের এক পরিত্যক্ত ভাঙা বাড়ির অন্দরে এই বিভীষিকা শুরু হয়েছিল। স্থানীয়রা বলতো ওই বাড়ির পাতাল ঘরে একসময় তান্ত্রিক সাধনা চলত, যেখানে একটি কালো কাঠের পুতুলকে বলি প্রদত্ত রক্ত দিয়ে জাগিয়ে তোলা হয়েছিল। গ্রামের যুবক বিমল, যে পেশায় ছিল একজন লোভী কাঠুরিয়া, সে সাহস করে ওই বাড়িতে ঢুকে কিছু মূল্যবান প্রাচীন জিনিস চুরির আশায়। ধুলো মাখা এক সিন্দুক খুলে সে খুঁজে পায় রেশমি কাপড়ে মোড়ানো সেই কুচকুচে কালো পুতুলটি, যার চোখ দুটো ছিল আসল মানুষের চোখের মণির মতো জীবন্ত। বিমল জানতো না যে ওই পুতুলটি আসলে একটি প্রেত আধার, যা স্পর্শ করলেই অভিশাপের চাকা ঘুরতে শুরু করে। বাড়ি ফেরার পথেই বিমল প্রথম অস্বাভাবিকতা অনুভব করল। তার কাঁধে চোরানো থলিটা যেন প্রতি মুহূর্তে ভারী হতে শুরু করেছে। কোচবিহারের তোর্ষা নদীর পাড় দিয়ে যখন সে হাঁটছিল, তখন নদীর জল হঠাৎ স্থির হয়ে গেল এবং চারপাশ থেকে কয়েকশো শেয়ালের আর্তনাদ ভেসে এলো। বিমল দেখল তার হাতের টর্চটা বারবার নিভে যাচ্ছে এবং অন্ধকারের মধ্যে কে যেন ফিসফিস করে তাকে তার নাম ধরে ডাকছে। সে দৌড়ে বাড়ি পৌঁছে পুতুলটি আলমারিতে লুকিয়ে রাখল। কিন্তু সেই রাত থেকেই তার ঘরের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেল। মাঝরাতে সে শুনতে পেল আলমারির ভেতর থেকে কেউ একজন নখ দিয়ে কাঠ আছড়াচ্ছে এবং খিলখিল করে হাসছে। পরদিন সকালবেলা কোচবিহারের সেই দিঘির পাড়ে বিমলের ছোট ভাইয়ের নিথর দেহটি পাওয়া গেল, এক অদ্ভুত অবস্থায়। ছেলেটির সারা শরীরে কোনো আঘাতের চিহ্ন কিন্তু ছিল না, কিন্তু তার গায়ের চামড়া ফ্যাকাশে সাদা হয়ে গিয়েছিল, যেন কেউ শরীর থেকে শেষ রক্তবিন্দুটি শুষে নিয়েছে। তার গলার কাছে দুটি ছোট ফুটো ছিল, সেখান থেকে নীল রঙের এক আঠালো তরল বেরোচ্ছিল, যা সাধারণ মানুষের রক্ত নয়। আশ্চর্যের বিষয় হলো, তার হাতের মুঠোয় শক্ত করে ধরা ছিল একটি কালো সুতো, যা হুবহু সেই পুতুলের পোশাকের সুতোর মতো। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ল এবং পুলিশ এই রহস্যময় মৃত্যুর কোনো কুলকিনারা করতে সম্পূর্ণ ব্যর্থ হল। দ্বিতীয় মৃত্যুর ঘটনাটি ঘটল খাগড়াবাড়ির এক ওঝার সাথে, যাকে বিমলের মা বাড়ি ডেকেছিলেন অলৌকিক উপদ্রব বন্ধ করার জন্য। ওঝা যখনই পুতুলটি রাখা আলমারির সামনে মন্ত্র পড়তে শুরু করলেন, তখনই আলমারির দরজা সজোরে খুলে গেল এবং ভেতরের অন্ধকার থেকে একজোড়া লাল চোখ জ্বলে উঠল। ওঝার মুখ দিয়ে কথা বের হওয়ার আগেই তার দুই চোখ থেকে রক্ত ঝরতে শুরু করলো এবং তিনি মেঝেতে লুটিয়ে পড়লেন। দেখা গেল ওঝার জিভটি কেউ গোড়া থেকে ছিঁড়ে নিয়েছে এবং তার পেটের ভেতরটা কোনো তীক্ষ্ণ অস্ত্র দিয়ে চিরে ফেলা হয়েছে। বিমল দেখল সেই কালো পুতুলটি ওঝার লাশের ওপর বসে রক্তমাখা মুখে বিভৎসভাবে হাসছে এবং ধীরে ধীরে বড় হচ্ছে। বিমল এবার ভয়ে ঘর ছেড়ে পালানোর চেষ্টা করল, কিন্তু কুচবিহারের কুয়াশাচ্ছন্ন রাস্তায় সে বারবার ঘুরে ফিরে সে অভিশপ্ত বাড়ির সামনেই ফিরে আসতে লাগলো। সে অনুভব করলো যে পুতুলটি এখন আর কেবল একটি জড়বস্তু নয়, সেটি তার ছায়ার মতো তার পেছনে হাঁটছে এবং তার পায়ের হাড়গুলো মরমর করে ভাঙার শব্দ হচ্ছে। পথের ধারে থাকা এক ল্যাম্পপোস্টের আলোগুলো একটা একটা করে ফেটে যাচ্ছিল এবং চারদিকে এক দুর্ভেদ্য অন্ধকার ছেয়ে গেল। হঠাৎ সে দেখল রাস্তার মাঝখানে সেই পুতুলটি দাঁড়িয়ে আছে, তবে এখন তার উচ্চতা প্রায় 7 ফুট এবং তার হাতে রয়েছে মানুষের হাড় দিয়ে তৈরি একটা লম্বা কাঠারি। বিমল চিৎকার করার চেষ্টা করলো,
কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বের হলো না, যেন বাতাস তার কণ্ঠস্বর কেড়ে নিয়েছে। পরের শিকার হলো বিমলের নিজের মা, যাকে বিমল ঘরের এক কোণে কুঁকড়ে পড়ে থাকতে দেখল যখন সে ফিরে এলো। মায়ের মৃতদেহটি ছিল চ্যাপ্টা হয়ে যাওয়া একটি কাগজের মতো, যেন কোনো ভারী রোলার তার উপর দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে। বিমলের পায়ের নিচ থেকে রক্তের স্রোত বয়ে যাচ্ছিল, আর সেই স্রোত দিয়ে মিশছিল আলমারির নিচে বসে থাকা পুতুলটির চরণে। পুতুলটি এখন বিমলের মায়ের গলার হাতটি পড়ে তার দিকে তাকিয়ে মাথা দোলাচ্ছিল, যা দেখে বিমলের মস্তিষ্ক বিকল হওয়ার উপক্রম হলো। ঘরের দেয়ালে বিমলের মায়ের রক্ত দিয়ে লেখা ছিল, পরের বার তোর পালা, যা দেখে বিমল পাগলের মতো হাসতে শুরু করলো। কোচবিহারে সেই অভিশপ্ত রাতের শেষ পরিণতি ছিল বিমলের নিজের বীভৎস মৃত্যু, যা আজও ওই অঞ্চলের প্রবীণদের মনে ভয়ের সৃষ্টি করে। পরদিন সকালে আশেপাশের লোকজন দেখল বিমলের ঘরটি বাইরে থেকে তালা বন্ধ, কিন্তু ঘরের ভেতর থেকে মাংস কাটার শব্দ ভেসে আসছে। তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখল বিমলের শরীরের প্রতিটি অঙ্গ বিচ্ছিন্ন করে ঘরের চার কোণে সাজিয়ে রাখা হয়েছে। তার হৃৎপিণ্ডটি একটি থালায় রাখা ছিল, এবং সেই কালো পুতুলটি সেই হৃৎপিণ্ডের উপর বসে শেষ রক্তটুকু পান করছিল। পুলিশ ঢোকার আগেই পুতুলটি ধোঁয়ার মতো মিলিয়ে গেল, রেখে গেল কেবল এক অসহ্য পচা গন্ধ। আজও কোচবিহারের সেই জীর্ণ বাড়িটির আশেপাশে কেউ সন্ধ্যার পর যাওয়ার সাহস দেখায় না, কারণ মানুষের বিশ্বাস প্রেতটি আজও সেখানে আছে। পর্যটকরা যারা না জেনে ওদিকে যায়, তারা অনেকেই দাবি করেছে যে তারা নির্জন ঝোপের আড়াল থেকে একজোড়া লাল চোখ তাদের দিকে তাকিয়ে থাকতে দেখেছে। কখনো কখনো মাঝরাতে নদীর চরে এক দীর্ঘকায় কালো ছায়াকে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখা যায়, যার হাতে একটি ছোট্ট পুতুল থাকে। স্থানীয় তান্ত্রিকদের মতে সেই কালো পুতুলটি তার পরবর্তী বাহককে খুঁজছে, যে তাকে আবার লোকালয়ে ফিরিয়ে আনবে। যারা লোভের বশবর্তী হয়ে রহস্যের পেছনে ছোটে, তারা চিরকালের জন্য সেই ছায়ার রাজ্যে হারিয়ে যায়। এই কাহিনী যবনিকা ঘটলেও সেই অভিশপ্ত শক্তির প্রভাব কোচবিহারের ওই বিশেষ প্রান্তে আজও অমলিন। অন্ধকার রাতে যখন জোনাকিরা জ্বলে ওঠে না এবং ঝিঝি পোকার ডাক থেমে যায়, তখন বোঝা যায় প্রেতটি শিকারের খুব কাছে রয়েছে। সাবধান থাকুন, কারণ শয়তান সবসময় কোনো সুন্দর বা সাধারণ বস্তুর আড়ালে নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে, ঠিক যেমন সেই কালো পুতুলটি। মানুষের রক্ত আর আর্তনাদি এই অশুভ শক্তির একমাত্র খাদ্য, যা কখনোই ফুরায় না এবং শেষও হয় না। এই গল্পের শেষ এখানে, কিন্তু বাস্তব জীবনের অলৌকিক আতঙ্ক হয়তো আপনার ঘরের ঠিক বাইরেই ওত পেতে আছে। রক্তবীজের পুতুল কোচবিহারের রাজ পরিবারের এক বহিষ্কৃত তান্ত্রিক, নাম ছিল যার রুদ্র ভৈরব। এই পুতুলের স্রষ্টা ছিল বলে জানা যায়। প্রায় 300 বছর আগে এক অমাবস্যার রাতে শ্মশানের 108টি চিতার ছাই এবং মৃত মানুষের হাড়ুর গুঁড়ো মিশিয়ে সেই পুতুলটি তৈরি করেছিল। পুতুলটির ভেতরে প্রাণ সঞ্চারের জন্য সে নিজের কনিষ্ঠ আঙ্গুল কেটে 7 দিন ধরে রক্ত অর্পণ করেছিল, এক প্রাচীন অশরীরী সাধনায়। এই পুতুলটি তৈরি করার সময় রুদ্রভৈরব কোনো সুতো ব্যবহার করেনি, বরং মানুষের শিরা দিয়ে এর অঙ্গ প্রত্যঙ্গ সেলাই করেছিল। যখন পুতুলটি প্রথমবার চোখ মেলে তাকালো, তখন সেই তান্ত্রিক নিজেই তার প্রথম শিকার হয়েছিল এবং তার রক্ত পান করেই পুতুলটি পূর্ণ শক্তি লাভ করেছিল। এই পুতুলটির শক্তির মূলে রয়েছে রক্ত তর্পণ নামক এক নিষিদ্ধ তান্ত্রিক প্রক্রিয়া, যা প্রকৃতি বিরুদ্ধ। পুতুলটি আসলে একটি প্রাণহীন বস্তু নয়, বরং এটি একটি প্রাচীন প্রেতাত্মার আধার হিসেবে কাজ করে, যা কেবল মানুষের তীব্র ঘৃণা এবং প্রতিহিংসা থেকে শক্তি সংগ্রহ করে। যখন কেউ কোনো অসৎ উদ্দেশ্যে এই পুতুলের সাহায্য চায়, পুতুলটি তার আত্মার একটি অংশ শুষে নেয় এবং বিনিময়ে তার শত্রুদের বিনাশ করে। তবে এই চুক্তি শেষ হয় অত্যন্ত ভয়াবহভাবে, কারণ পুতুলটি শেষ পর্যন্ত তার মালিকের রক্ত এবং মাংস দিয়ে নিজের ক্ষুধা মেটায়। কোচবিহারের সেই প্রাচীন পাতাল ঘরে রুদ্রভৈরবের যে কঙ্কাল পাওয়া গেছিল, তার প্রতিটি হাড় ছিল চূর্ণ বিচূর্ণ, যা এই শক্তির নৃশংসতার প্রমাণ দেয়। তান্ত্রিক রুদ্রভৈরব এই পুতুলটির নাম দিয়েছিল রক্তমুখী, কারণ এটি একবার সক্রিয় হলে রক্তের স্রোত ছাড়া থামতে চায় না। পুতুলটির ভেতরে যে প্রেতাত্মাকে বন্দী করা হয়েছিল, সেটি ছিল এক অতৃপ্ত ঘাতকের আত্মা, যাকে রাজবাড়ির নির্দেশে শিরচ্ছেদ করা হয়েছিল।
সেই ঘাতকের শেষ ইচ্ছা এবং প্রতিশোধ নেওয়ার তীব্র বাসনাকেই মন্ত্রের মাধ্যমে এই কালো কাপড়ের আবরণে পুড়ে দেওয়া হয়েছিল। তাই এই পুতুল যখনই কোনো বাড়িতে প্রবেশ করে, সেই বাড়ির বাতাস ভারী হয়ে যায় এবং ঘরের কোণগুলোতে অশুভ কালো ছায়া নাচতে শুরু করে। এটি কেবল একটি পুতুল নয়, এটি একটি জীবন্ত অভিশাপ যা কয়েক শতাব্দী ধরে কুচবিহারের মাটির নিচে চাপা পড়েছিল। এই শক্তির আরেকটি অদ্ভুত বৈশিষ্ট্য হলো আকার পরিবর্তন, যা পুতুলটিকে আরো বেশি ভয়ঙ্কর করে তোলে। সাধারণ অবস্থায় এটি মাত্র কয়েক ইঞ্চির একটি সাধারণ পুতুল মনে হলেও শিকার ধরার সময় এটি মানুষের মতো দীর্ঘকায় এবং শক্তিশালী হয়ে ওঠে। এর শরীর থেকে নির্গত হয়ে এক ধরনের সম্মোহনী শক্তি, যা মানুষকে অবশ করে দেয় এবং পালানোর ক্ষমতা কেড়ে নেয়। তান্ত্রিক পুঁথিতে লেখা আছে যে এই পুতুলটির বিনাশ কেবল তখনই সম্ভব যখন এটিকে কোনো শুদ্ধ নদীর পবিত্র বালির নিচে রূপোর সুই দিয়ে গেঁথে পুঁতে রাখা হবে। কিন্তু সেই দুঃসাহসিক কাজ করার মতো তান্ত্রিক আজ আর কোচবিহারে নেই, তাই রক্তমুখী আজও তার পরবর্তী বলির জন্য ওত পেতে থাকে। গল্পের এই অংশটি পুতুলের পেছনের সেই অন্ধকার ইতিহাসকে স্পষ্ট করে তোলে, যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। রুদ্রভৈরবের সেই তান্ত্রিক ল্যাবরেটরি বা পাতাল ঘরটি আজও হয়তো সেই জীর্ণ ধ্বংসস্তূপের নিচে লুকিয়ে আছে, যেখানে আজও অশুভ মন্ত্রের প্রতিধ্বনি শোনা যায়। যারা এই ইতিহাসের গভীরে যাওয়ার চেষ্টা করেছে তারা কেউই সুস্থ মস্তিষ্কে ফিরে আসেনি। এই কালো পুতুলটি আসলে মানুষের লোভের এক প্রতিচ্ছবি, যা রক্তপানের মাধ্যমে উত্তরোত্তর শক্তিশালী হয়ে চলেছে। কোচবিহারের কুয়াশা ঢাকা রাতে আজও সেই পুরনো মন্ত্রের ফিসফিসানি ভেসে আসে, যা আমাদের মনে করিয়ে দেয় যে কিছু রহস্য না জানাই ভালো। গল্পের শেষ মানে কি সব শেষ, নাকি নতুন কোনো বিভীষিকার শুরু? কোচবিহারের সেই রক্তমুখী পুতুলটি হয়তো আজও কোনো অন্ধকার আলমারিতে আমাদের জন্য অপেক্ষা করছে। আজকের এই গল্পটি যদি আপনার শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বইয়ে দিয়ে থাকে, তবে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আপনার চেনা কোনো এমন ভৌতিক অভিজ্ঞতা থাকলে কমেন্ট বক্সে লিখে জানান। আর যদি আপনি এই গল্পের নতুন সদস্য হতে চান, তবে সাবস্ক্রাইব বাটনটা টিপে পাশে থাকা বেল আইকনটা অন করে দিন। মনে রাখবেন, রাত যত গভীর হয়, রহস্য ততটা জীবন্ত হয়ে ওঠে। আজকের মতো এখানেই বিদায়। সাবধানে থাকবেন।